আমরা কি ম্যাস যে আমার শ্রমিক যারা তাদেরকে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি কিনা? আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যখনই ভোটের মাধ্যমে ইলেক্টেড হই তখন আমি আমার রোলটা ভুলে যাই। ট্রেড ইউনিয়নের যে অ্যাক্টিভিটি, এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল আছি। আজকের টপিক পসিবল ইম্প্যাক্টস অফ প্রপোজড অ্যামেন্ডমেন্টস ইন লেবার ল। তো এটা একটা সমসাময়িক ব্যাপার। তো আমরা সবাই জানি যে সামনে লেবার লতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ চলছে। এটা নিয়ে অলরেডি পেপার পত্রিকায় লেখা শুরু হয়েছে, আলোচনাও টুকিটাকি হচ্ছে। তো মূলত আমার মনে হয় যেহেতু কনসেপ্ট নোট সবার কাছে আছে, সবাই মোটামুটি ধারণা আছে। 20% থেকে 15%, যেটা ইনিশিয়ালি আগে ছিল 30%, তো ওয়ার্ক করতেছে এই পার্সেন্টেজটা যাতে শ্রমিকদের ভয়েসটা আরো ফোকাল হয়। কিন্তু আমরা কি ম্যাস যে আমার শ্রমিক যারা তাদেরকে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি কিনা? আর উই রেডি? আমাদের যারা ট্রেড ইউনিয়নটা ফর্ম করবে এবং ট্রেড ইউনিয়নের লিডারশিপ যারা চুজ করবে, তারা কি আসলে রাইট লিডার চুজ করার মতন ওই এডুকেশন, ওই ব্যাকগ্রাউন্ড, ওই জাজমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো থাকে টু চুজ আ রাইট লিডার, এটা কখনো আমরা কিন্তু চিন্তা করি না। যে মালিকরা এই ট্রেড ইউনিয়নের কথা বললে এই যে স্কেপটিক্যাল অ্যাপ্রোচটা, ওয়াই ডু দে রিঅ্যাক্ট দ্যাট ওয়ে? বিকজ মালিকদের কাছে একটা ট্রেড ইউনিয়নের রোল অ্যাম্বিগুইটি ইজ এ বিগ প্রবলেম। ট্রেড ইউনিয়নের কথা বললে তখন মনে হয় যেন এক্সটার্নাল একটা ফোর্স এবং তাদের কি রোল হবে এটা নিয়ে একটা অ্যাম্বিগুয়াস একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। Because মালিকরাও কিন্তু they are not educated enough about the role and the responsibilities of a trade union. ট্রেড ইউনিয়নের রোল প্লেটার ব্যাপারেও যেরকম ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি থাকতে হবে, আমার মনে হয় যে মালিকদের আন্ডারস্ট্যান্ডিং এবং এডুকেশন লেভেল অন দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ ট্রেড ইউনিয়ন শুড বি ভেরি মাচ ট্রান্সপারেন্ট, এবং সেটা হলে এই পার্সেন্টেজ রিয়েলি ওন্ট ম্যাটার। ট্রেড ইউনিয়ন উইল বি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করবে বাংলাদেশের ফিউচার বিজনেসে, বিকজ একটা স্ট্রং ট্রেড ইউনিয়ন ক্যান এনশিওর বেটার বন্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং আলটিমেটলি সুপ্রিম প্রোডাক্টিভিটি। দুই পক্ষই আসলে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাদের এই যে ট্রেড ইউনিয়নের ব্যাপারে যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা দেওয়া এবং সেগুলো মোকাবেলা করা। এটা একটা আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানে আমাদের এলাকায় অনেকগুলো জুট ইন্ডাস্ট্রি ছিল। এই জুট ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে, ধ্বংস হয়ে যাওয়ার পিছনে ওগুলো এখন বন্ধ হয়ে গেছে। ট্রেড ইউনিয়নের রোলটা ছিল নেগেটিভ রোল ছিল। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যখনই ভোটের মাধ্যমে ইলেক্টেড হই তখন আমি আমার রোলটা ভুলে যাই। ট্রেড ইউনিয়নের প্রেক্ষাপট দুইটা, একটা হচ্ছে অংশগ্রহণমূলক, কারণ ওয়ার্কার আমার অংশ, তার সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। তাকে আমার মতো করে বড় করা, তাকে ইন্ডাস্ট্রিটা তার নিজের এই ওনারশিপটা তার মধ্যে গ্রো করবার জন্য তার দায়িত্ব কর্তব্য। একটু আগে আকলিমা আপা যেটা বলছি, ওনারা যখন নতুন পিসি ইলেকশন করে ট্রেড ইউনিয়ন অথবা লিডার নির্বাচন করলেন, তাদেরকে একজন ট্রেনার এনে দল থেকে তার করণীয়, বর্জনীয় অথবা ডু ডন্টস উনি শিখিয়ে দিয়েছেন। এটা ওনাদের জন্য পজিটিভ, কারণ এই নেতাগুলো তখন কোনটা করণীয় আর কোনটা করণীয় না যখনই জেনে যায় এটা তো আমার এখতিয়ারের বহির্ভূত, তখন তারা এই কাজ আর জড়ায় না। সুতরাং লার্নিংটা মাস্ট। আমি মনে করি সবার আগে ইন্ডাস্ট্রি সেভ করা জরুরি, এই ইন্ডাস্ট্রির সক্ষমতাটা ধরে রাখা জরুরি, ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সি, কোয়ালিটি এগুলো এনশিওর করবার জন্য আমাদের পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট মাস্ট। পার্টিসিপেটরি অথবা অংশগ্রহণমূলক যেই ধারণাটা আমরা পোষণ করি সেই জায়গা থেকে ট্রেড ইউনিয়ন করা যেতে পারে, বাট তার আগে আমাদের যারা ট্রেড ইউনিয়ন নেতা নির্বাচিত হবেন তাদেরকে তাদের রোল রেসপন্সিবিলিটি, তাদের অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আমাদেরকে লার্ন করাটা খুব জরুরি। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে আমাদের যে ট্রেড ইউনিয়নের মূল ভিত্তি, ট্রেড ইউনিয়নের যেই ইম্প্যাক্ট, ট্রেড ইউনিয়নের যে অ্যাক্টিভিটি, এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল আছি, যে জায়গাটাকে আমরা ভয় পাই। হ্যাঁ, যে যারা হচ্ছে এই ট্রেড ইউনিয়নকে লিড দিবে তাদের যে প্রিপেয়ার্ডনেস এবং তাদের যে নলেজ এবং তাদের ওনারশিপ, তাদের রোল, এই জায়গাটা আমার মনে হয় যে এই ল যেটা পাবলিশ হওয়ার আগে ওই জায়গাটাকে আমাদের আরও স্ট্রং করা দরকার। বাট আমাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক, যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার, যে এই রোলটাতে কারা যাবে তাদের অ্যাওয়ারনেস, তাদের প্রিপেয়ারনেস এবং তাদের নলেজ লেভেল নিয়ে আমরা আসলে ন্যাশনাল পর্যায় থেকে কি করতে পারি সেই জায়গাটা ডিফাইন না করে আসলে একটু আমাদের
যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা জানি যে আমাদের আসলে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে কোন ধরনের প্রবলেমগুলি ফেস করতে হয়। ট্রেড ইউনিয়ন হচ্ছে একজন মালিকের সাথে শ্রমিকের একটা সুসম্পর্ক তৈরি করার জন্য, যেখানে মালিক শ্রমিক উভয় পক্ষে একটা উইন উইন সিচুয়েশনের থেকে বিজনেসের জন্য বেস্টটা করবে, বেস্ট প্রোডাক্টিভিটি করবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপন্ন করবে। এটার বেসিসে কিন্তু একটা ট্রেড ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড, কিন্তু 20% থেকে আমি এটা 15% করবো কিনা, এটার জন্য প্রথম হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি আসলে রেডি কিনা। আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে, একটা শ্রমিক বা একটা ম্যানেজমেন্ট বা একটা অর্গানাইজেশন, একটা বেসিক কিছু কস্ট আছে। আমাদের বিজনেসের কিছু কন্টিনজেন্সি এরিয়াগুলো কি আমাদের ঠিক আছে কিনা, যে ঠিক আছে আমার যদি এখানে আমি একটা ইউনিয়ন লিড করছি, আমি কি যদি আমার একটা বিজনেস ইমার্জেন্সি চলে আসে বা পলিটিক্যাল একটা ব্যাপার চলে আসে, অথবা দেখা যাচ্ছে যে আমার একটা মহামারীর মতো, যে কোভিডের মতো একটা ব্যাপার যখন চলে আসে, তখন আসলে আমাদের ফ্যাক্টরিগুলো কতটুকু রেডি যে ওই সময় ব্যাকআপটা দেওয়ার জন্য। যদি ওই সময় যদি রেডি থাকে, তাহলে কিন্তু আমাদের ইউনিয়নটা মেনটেন করাটা খুব ইজি হয়ে যায়। যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদি বেসিক লিগাল রিকোয়ারমেন্টগুলো দেওয়ার জন্য যদি রেডি থাকে, তাহলে কিন্তু আমার 20% to 50% করতে কিন্তু কোনো বাধা নেই। প্যারালালি ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যে ব্যাক এন্ডে যেহেতু ফেডারেশন কাজ করে, তাহলে ফেডারেশনের যারা নেতা তাদের একটা আসলে বড় ভূমিকা এখানে আছে। কারণ আমরা যদি মালিক পক্ষ শ্রমিক পক্ষ শিক্ষিত হইলাম এই ব্যাপারে, কিন্তু ফেডারেশন যদি কোনো তার ইউনিয়নকে ইনস্টিগেট করে, তখন তো আর আমি সেটা দমাইতে পারবো না। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং। তো সেই জন্য আসলে আমাদের যখন পলিসি মেকিংয়ে ফেডারেশনেরও লিমিটেশনটা ঠিক করে দেওয়া উচিত, যে আসলে ফেডারেশন কতদূর পর্যন্ত ইন্টারফেয়ার করতে পারবে। রাজনৈতিক লেজুর বৃত্তির বিষয়টা সুস্পষ্টভাবে আইনে থাকতে হবে, যে ট্রেড ইউনিয়নের মধ্যে কোনো রাজনৈতিক লেজুর বৃত্তি থাকা যাবে না। আমরা যে একটা বেস ধরি 5%-এর, এই যে একটা বেস, যে আমি যদি ইয়ারলি ইনক্রিমেন্ট করি, একেবারে কোনো পারফরমেন্স যদি নাও থাকে, কোনো এফিসিয়েন্সি যদি নাও থাকে, আমি 5% দিই। প্রবলেম ইজ, এখন আমি যখন 5% দিচ্ছি, আমার দেশের ইনফ্লেশন ইজ বিয়ন্ড 11% বা 12%। তো আমরা যখন এইচআর এর পার্সপেক্টিভ থেকে যখন এই কেসটা অ্যানালাইসিস করি, একটা মানুষকে আপনি কোনো নাই, কোনো পারফরমেন্স নাই, এফিসিয়েন্সি নাই, কোনো তার আউটপুট খারাপ, আপনি 5% দিচ্ছেন, দিয়ে কি করতেছেন, তার যেরকম একটা ডিপ্রাইভেশন, একটা সেন্স অফ ডিপ্রাইভেশন জন্ম নিতেছে আপনার ফ্যাক্টরির জন্য। কিন্তু আপনাদের রিডান্ডেন্ট একটা এমপ্লয়িকে মিনিমাম একটা মনিটারি ভ্যালুয়েশন করে আপনাকে দিতে হচ্ছে। দুই এন্ডে কিন্তু লস, দেয়ার ইজ নো উইন উইন সিচুয়েশন। তো একটা মিনিমাম ওয়েজ শুড বি, আমার মনে হয় যে একটা শ্রমিককে তার এফিসিয়েন্সি অনুযায়ী তার মিনিমাম ওয়েজ ইভ্যালুয়েশন করার ইয়েতে দেশের সার্বিক ইনফ্লেশন যেটা হচ্ছে, কারণ তার তো পারচেস প্যারিটিও একটা থাকতে হবে। এখন যে what strategies can factory adapt to balance fair wages with profitability? It's all about building efficiency. আমার মনে হয় এটা একটা জেনারিক থাম রুলে চলে আসা উচিত, যে মিনিমাম ওয়েজ শুড বি ডিফাইন্ড and the increment should be dependent on the পারিপার্শ্বিক BGMA বা বাংলাদেশ ব্যাংকের ডিক্লেয়ার করা উচিত যে এই বছর গার্মেন্টসে মিনিমাম ইনক্রিমেন্ট 10% হবে বা 8% হবে, ডিপেন্ডিং অন দ্য ইনফ্লেশন রেট। অ্যানুয়াল ওয়েজ ইনক্রিমেন্ট তো অবশ্যই হওয়া প্রয়োজন, বাট পারফরমেন্স ইভ্যালুয়েশন একটা কম্পালসারি ব্যাপার হওয়া উচিত। শুধু ইনক্রিমেন্ট কমনলি না হয়ে প্রত্যেকটা মানুষের, টপ টু বটম প্রত্যেকটা মানুষের পারফরমেন্স ইভ্যালুয়েশন করে একটা রুলস রেগুলেশন এবং সিস্টেমেটিক ওয়েতে এটা করলে কিন্তু আসলে অর্গানাইজেশনের এফিসিয়েন্সিও বাড়বে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের পারফরমেন্সের প্রতি তাদের ইন্টারেস্ট তৈরি হবে এবং আলটিমেটলি আমাদের যে কম্পিটেন্সি লেভেল আমাদের ন্যাশনাল আসপেক্টে, এই জায়গাটাতেও আমাদের মনে হয় যে ফ্যাক্টরির টোটাল স্ট্রেংথটা বাড়বে। ইনক্রিমেন্ট আমরা দিতেই চাই, কারণ একজন ওয়ার্কার অথবা একজন কলিগ সারা বছর কাজ করবে, কাজের বিনিময়ে সে রিওয়ার্ড পাবে। তো এটা দুটো ফর্ম আমার কাছে, একটা হচ্ছে ইনফ্লেশন কনসিডার করতে হবে, আর একটা হচ্ছে তার পারফরমেন্স কনসিডার করতে হবে। ওয়েজেস ইনক্রিমেন্টের ক্ষেত্রে তাদেরকে মোটিভেটেড রাখার জন্য ওয়ার্কারদেরকে পারফরমেন্স কনসিডারেশন মাস্ট, না হলে পরে আমি সারা বছর আপনার জন্য কেন কাজ করবো? আপনি অ্যাভারেজে যদি আমাকে 5% ইনক্রিমেন্ট দেন, যিনি কাজ করেন না তাকেও দিলেন 5%, আমারও দিলেন 5%, অ্যাভারেজে সবার জন্য যদি প্যারাসিটামল দেন সব রোগের জন্য, তাইলে তো হবে না। বিজনেস সাস্টেনেবিলিটির জন্য, বিজনেসকে শেপিং করবার জন্য, রিফর্ম করবার জন্য আমি টেক্সটাইল ট্যুরের মাধ্যমে বলতে চাই, প্রস্তাব করতে চাই, BGMA BKMA যারা আমাদের ট্রেড বডি আছেন, ওনারা যদি দয়া করে এই যে আমাদের
ব্র্যান্ড যারা আছেন ওনারা বিভিন্ন রকম অডিট আমাদেরকে চায়, এই সার্টিফিকেশন চাই, ওটা চাই, ওটা চাই। এটা একটা কমন ফর্মে নিয়ে আসা উচিত। তাহলে পরে ইন্ডাস্ট্রিগুলোর সক্ষমতাটা বাড়বে, তারা অন্যদিকে আরও ক্রিয়েটিভ জায়গাগুলোতে মনোযোগী হতে পারে। কারণ আমরা কমপ্লায়েন্ট, বাংলাদেশে অ্যাপারেল ইন্ডাস্ট্রি যত কমপ্লায়েন্ট, আমার ধারণা অন্য কোনো ইন্ডাস্ট্রি এত কমপ্লায়েন্ট না। মিনিমাম ওয়েজ ডিক্লার মানে কি, যে কোনো একজন এমপ্লয়ার এর নিচে বেতনে কোনো এমপ্লয়ি হায়ার করতে পারবে না, এমপ্লয়ি বলি আর ওয়ার্কার বলি হায়ার করতে পারবে না। তো তার মানে হচ্ছে কি, এর পরের যে ধাপগুলো অথবা এর পরে যে ওয়েজেস ইনক্রিমেন্টটা, সেটা ডিপেন্ডস অন স্কিল, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যাই বলি না কেন, সার্ভিস লেন্থ, অনেক কিছু এখানে যুক্ত হইতে পারে। যেহেতু স্কিল টেস্টের মাধ্যমে একটা ওয়ার্কারও রিক্রুট হয়, সেহেতু যদি এই জায়গাটা যদি আমরা মনে করি যে আরো বেশি প্রিসাইজ হবে যদি ন্যূনতম মজুরি একটাই হয়। ল প্র্যাকটিসের পাশাপাশি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্টেনশন, যে হ্যাঁ আমি আইনকে শ্রদ্ধা করব, আইনের বাইরে যাব না। বাট এখানে স্কিপিং টেন্ডেন্সি থাকলেই কিন্তু আমাদের জন্য ঝামেলা। সো আইনকে যদি আমরা মান্য করি সেই ক্ষেত্রে তো আসলে পেনাল্টির প্রশ্ন আসে না। আর আইন কে স্কিপ করতে চাইলে সেখানে পেনাল্টি যত আপনি যেমন বললেন যে আরও বেশি হলে সেইখানে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা আরও ভালো থাকবে, যে না কোনোভাবে আইনকে আমরা স্কিপ করার কথা চিন্তা করব না। আমরা যদি ঠিক মতন কমিউনিকেট করতে পারি, একটা লেবার কিন্তু কখনো চায় না তার হাজিরা কাটা হোক বা তাকে অনৈতিক কোনো পানিশমেন্টের মধ্যে ফেলা হোক বা সে কোনো একটা মনিটারি ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ুক, কোনো লেবার চায়। তো যদি আমরা কোনোভাবে তাদেরকে এটা অ্যাপ্রিহেন্ড করাতে পারি যে তোমার পার্সপেক্টিভের মধ্যে ইউ হ্যাভ টু হ্যাভ one thing very thoroughly clear, that you cannot break the rule, and if you do, these are the things that you are gonna face. আমরা যদি ভালো মতন ট্রেনিং কমিউনিকেট করতে পারি, আমার মনে হয় ফাইন করারই দরকার হবে না। অনেক সময় আমরা জানি না কেন কি ভুলটা করলাম। তো আমার মনে হয় এফেক্টিভ ট্রেনিং যদি আমরা ভালো মতন কমিউনিকেট করতে পারি, শ্রমিকরা ভুলই করবে না। আমি নিজে একজন শ্রমিক হিসেবে বলতে পারি, আমি কখনো চাই না যে আমি কোনো ভায়োলেশন করব। যদি আননোয়িংলি হয়ে যায় তখন ডেফিনেটলি আই শুড বি পেনালাইজড। আমাদের দায়িত্ব হচ্ছে যারা এইচআর অ্যাডমিনিস্ট্রেশন এবং কমপ্লায়েন্সে কাজ করেন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, জুনিয়রদেরকে শিখিয়ে দেওয়া। মানুষ কিন্তু কখনোই ইনডিসিপ্লিন হয় না যদি সে ডিসিপ্লিনটা কী জিনিস সেটা বুঝে এবং ডিসিপ্লিনের ইম্পর্টেন্সটা বুঝে। তাইলে পরে তার পক্ষে ইনডিসিপ্লিন হওয়া কোনোভাবেই সম্ভব না। ওয়েলকাম করি যে হ্যাঁ আমাদের ম্যাটারনিটি লিভটা এক্সটেন্ড করছে, দ্যাট ইজ গুড, এবং এটার একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হচ্ছে। ওয়ার্কার চাইলে হচ্ছে তার সুস্থতা অনুযায়ী সে কিছুদিন পরে বা আগে ছুটিতে যেতে পারবে। এটা হচ্ছে আসলে যদিও প্রেক্ষাপটটা এরকম যে আমরা হচ্ছে আমাদের দেশের মেয়েরা চাই যে আমরা হচ্ছে বাচ্চার সাথে একটু বেশি সময় কাটাবো। এটা যদি আমরা সায়েন্টিফিক্যালি গ্লোবাল হেলথ পার্সপেক্টিভ থেকে আসলে এই বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে আসলে রিয়েলি কতটুকু যায়, এটার ফুল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের দরকার। কারণ আমাদের দেশের মেয়েরা, আর বিশেষ করে আরএমজিতে মেয়েরা যারা আছে, তারা চাইবে একেবারে লাস্ট পয়েন্ট পর্যন্ত তারা জবে স্টে করতে, এবং যাতে তারা তাদের বেবির সাথে কিছু সময় বেশি দিন থেকে আসতে পারে। কিন্তু তাদের হেলথ আসলে কতটুকু সাপোর্ট করব। পোস্ট ম্যাটারনিটি লিভের পর যে কেরিয়ারের যে রিকভারি প্ল্যান, এটা আমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলবো, নন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলবো। 6 মান্থে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ও যখন নতুন ওয়ার্ক প্লেসে আসে তখন তার যে একটা প্ল্যান, যে তাকে যে একটা প্রপার প্ল্যানে ফেলে যে তাকে আস্তে আস্তে করে ওয়ার্ক প্লেসে যে চেঞ্জেসগুলোর সাথে অ্যাডাপ্ট করাটা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যেটা আমি আসলে কিভাবে অ্যাডাপ্ট করবো, যে স্টেপ বাই স্টেপ, যে আমি সেই যে পারফর্ম করতে পারবে, নট নেসেসারিলি। আমাদের নেক্সট জেনারেশনের জন্য আসলে বাংলাদেশটা রেডি কিনা ইন টার্মস অফ আমাদের এনভায়রনমেন্ট, লাইক এটা ওয়াটার হতে পারে, তাহলে আমাদের যে ন্যাচারাল রিসোর্সেসগুলো আছে, বা ইমিশন রিলেভেন্ট হতে পারে, বা এয়ার পলিউশন রিলেভেন্ট হতে পারে। তো ওগুলোর জন্য আসলে আমাদের কিছু রেডিনেসটা আসলে সবাইকে একটু মনে হয় চিন্তা করা উচিত। যে পরিমাণে এই সাস্টেনেবিলিটি ইনভেস্টমেন্ট আমরা করি, সেই পরিমাণ তো আমাদের প্রাইস বাড়ে না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। আরেকটা কথা আমরা সবাই জানি, সারা পৃথিবীতে এই সাস্টেনেবিলিটি নিয়ে প্রচুর ফান্ড আছে। এই ফান্ডগুলো নিয়ে আসলে বাংলাদেশে কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা আসলে বায়াররা কিন্তু আমাদের দিতেও রাজি আছে এই ফান্ডগুলো যখন আমরা মনে করেন যে দেশের জন্য আনতে পারবো, তখন যে আসলে আমাদের এই সাস্টেনেবিলিটি ইমপ্রুভমেন্টটা সহজ হবে আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। খুবই প্রাণবন্ত আলোচনার মধ্যে আমরা ছিলাম। স্পেশাল থ্যাঙ্কস টু
টেক্সটাইল টুডে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো করতে করতে আমাদের পারফেকশনের জায়গাটা আরও ইমপ্রুভ করবে, সেইটাই আমরা আশা করি। এবং আমাদের এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য আমরা আমাদের এই সমস্ত আলোচনার মাধ্যমে যে সমস্ত উপসংহারগুলো আসবে সেগুলো পলিসি লেভেলে যেন যায় এবং টেক্সটাইল টুডে আমাদের মাধ্যমে মানে দেশের এবং ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশনের সুযোগ রাখতে পারে, আমরা সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।